বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষকদের পেশাজীবী সংগঠন সাদা দল কর্তৃক আয়োজিত আজকের সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারীর প্রতি অবমাননা রোধ এবং ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচির সম্মানীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক মুর্শেদ হাসান খান, উপস্থিত সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল সালাম এবং অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম সরকার, আমাদের মাঝে এখনই এসে উপস্থিত হয়েছেন সাদা দলের সাবেক আহ্বায়ক জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, সম্মানিত সহকর্মীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপস্থিত কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি একজন শিক্ষক, সর্বোপরি আমি একজন মানুষ এবং একজন শিক্ষক হিসাবে এবং একজন মানুষ হিসাবে বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিজনিত কারণে ছিনতাই, রাহাজানি, হত্যাকাণ্ড এবং সর্বোপরি নারীদের হেনস্থা, অবমাননা এবং ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিবেকের তাড়নায় বরাবরের মতো এই অপরাজয় বাংলার পাদদেশে সাদা দলের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছি। সুপ্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা জানেন 24শে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমি একজন ইতিহাসের শিক্ষার্থী হিসাবে দেখি যে এই ধরনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার যখন পতন হয়, এই পতন পরবর্তী সময়ে উদ্ভূত পরিস্থিতি বা একটি অন্তর্বর্তী সময়ে পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি যে প্রত্যেক দেশেই আইন শৃঙ্খলার পরিস্থিতির কিছুটা অবনতি হয়। বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আপনারা জানেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 15 বছর ধরে এই দেশের মানুষের উপর পাথরের মধ্যে যে ফ্যাসিস্ট হাসিনা সরকার চেপে বসেছিল, সেই সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটেছে। সরকারের মন্ত্রী লোকজন দেশ ছেড়ে পালিয়েছেন অথবা করেছেন। কিন্তু অতীব দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, বিদেশে পালিয়ে বছর এই দেশের মানুষের উপর যে শোষণ নিপীড়নের স্টিম রুলার চালিয়েছিল, সেই পলাতক প্রধানমন্ত্রী বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছেন। অডিও ভিডিওর মাধ্যমে তাদের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করে এদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি সহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদেরকে উস্কানি দিচ্ছেন। এমনকি পতিত সরকারের কোন আত্মগোপনকারী নেতাকর্মীরা ঢাকা শহরের মানুষ যেন নিরাপদে ঘুরতে না পারে, সেই জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তাদের নেতাকর্মীদেরকে উস্কানি দেওয়ার মতো অডিও টেপ আমাদের সামনে এসেছে আপনাদের কল্যাণে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে এদের উস্কানি এবং মদদে গত এই 7 মাস ধরে বাংলাদেশের এই সরকারকে অকার্যকর করার জন্য, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের কাজ তারা করছে, কিন্তু আমরা দুঃখের সাথে বলতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি
এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু আমরা লক্ষ্য করলাম গত 7 মাসে সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, এদেশের মানুষকে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু সেই আশ্বাসের প্রতিফলন আমরা বাস্তবে যা দেখতে পারায় আজকে প্রকাশ্যে দিবালোকে সেখানে ছিনতাই হচ্ছে, রাজধানী হচ্ছে, খুনের ঘটনা ঘটছে, এমনকি মদ তৈরি করে যে গণপিটুনিতেও মানুষকে হত্যা করা হচ্ছে। এটি আমরা সরকারের ব্যর্থতার নির্দেশক হিসাবে আমরা এটাকে মনে করি। আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারের কাছে জোর দাবি জানাতে চাই, আপনাদেরকে আমরা সব ধরনের সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করে জানমালের নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায়, তাহলে আজকে আমরা এখানে যেরকম প্রতিবাদী ভাষা নিয়ে দাঁড়িয়েছি, আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সেটি আরো জোরালো হবে। গত 15 বছরের বেশি সময় ধরে এই ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা এই শিক্ষকরা রাজপথে আন্দোলন করেছি, কারফিউ ভঙ্গ করেছি। আমরা ভবিষ্যতেও মানুষের পাশে থেকে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে একই পথে অগ্রসর হতে বিন্দুমাত্র পিছপা হব না। এই ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংগ্রামী উপস্থিতি, আমরা মানুষ, আমরা মানবিক মানুষ। এই মানুষ হিসাবে আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে এখানে জোর দাবি জানাতে এসেছি। সেটি হচ্ছে এই দেশে নারীরা সমাজের সর্বক্ষেত্রে সাম্প্রতিক সময়েই শুধু নয়, আমরা গত 5 বছরের পরিসংখ্যানে দেখেছি 6,500 নারী গত 5 বছরে ধর্ষণের শিকার হয়েছে। কত নারী নানাভাবে স্থিরতাহীনতার শিকার হয়েছে, তার ইয়ত্তা নেই। গত এই 25 সালের 2 মাসে নারী হেনস্থার ঘটনা ঘটেছে প্রায় 2.5 শতাধিক। এর মধ্যে 96টি ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষণের ঘটনা ঘটেছে। এবং আরো উদ্বেগের বিষয় হচ্ছে এই ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে আমাদের শিশুদের কেউ মানে রেহাই পাচ্ছে না। সম্প্রতি এই দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে মাগুরার 8 বছর বয়সী আসিয়ার ধর্ষণের ঘটনা। শুধু আসিয়া নয়, গাজীপুর, তারপরে ঝিনাইদহ, চট্টগ্রাম, সেইখানে অসংখ্য ধর্ষণের সাথে নারীদের যে ধর্ষণের ঘটনা ঘটছে সেটিও আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আজকের এই ঘটনা থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং নারী হেনস্থাকারী এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আরেকটি কথা আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাস্তাঘাটে নারীর চলাচলের সময় তাদের পোশাককে কেন্দ্র করে নারীদেরকে যেভাবে ইভটিজিং এর শিকার হতে হচ্ছে, 2 ধরনের ইভটিজিং এর শিকার হচ্ছে। যারা হিজাব পরিধান করছে তারা এক ধরনের মানে বিকৃত উচিত মানুষের কাছ থেকে তারা এক ধরনের হেনস্থার শিকার হচ্ছে, অবমাননার শিকার হচ্ছে। এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা এর আগে পত্র পত্রিকায় দেখেছেন যে হিজাব করার কারণে আমাদের মতো শিক্ষক নামধারীরা এই শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের কিভাবে হেনস্থা করেছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং একই সাথে যে নারী হিজাব পরিধান ব্যতীত তার ব্যক্তি স্বাধীনতায় সে পোশাক পরিধান করে সেই ধরনের নারীদেরকেও কোন রকমের হেনস্থা করানোর তীব্র বিরোধী এবং এই ধরনের কার্যক্রম যারা পরিচালনা করবে তাদের আমরা শাস্তি দাবি করছি। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে এটুকু বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে একজন ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে কর্মরত একজন কর্মচারী দ্বারা হেনস্থার যে ঘটনা হয়েছে, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারকে সাময়িক বরখাস্তকরণ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই জন্য সাধুবাদ জানাই। শুধু এই ঘটনা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি অন্য কোনো কারণে কোন নারী হেনস্থার শিকার হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সীমার মধ্যে থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং সরকারও এই ব্যাপারে শাস্তি গ্রহণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এবং শেষ কথা হচ্ছে, সরকার সরকারের জায়গা থেকে করবে। আমরা এই সমস্ত ঘটনার বিরুদ্ধে তীব্র সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য এই দেশের সকল মানুষকে, আমরা সকল বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আমার জায়গা থেকে
এইসব অপরাধ দমনের জন্য চেষ্টা করব। আসলে আমরা প্রত্যেকেই যদি নিজ জায়গা থেকে করি, আশা করি আমাদের এই বাংলাদেশে নারীকে নারী হিসাবে না, মানুষ হিসাবে ভেবে আমাদের এই দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আমরা এই ধরনের অপরাধ মুক্ত করতে পারবো। আপনারা আমার বক্তব্য এতক্ষণ দীর্ঘ সময় বক্তব্য শুনেছেন, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমাদের এই নির্যাতিত নারীদের প্রতি আমার সহানুভূতি এবং পরিবারের প্রতি সহানুভূতি এবং বিচার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, অনলাইনে কলা অনুষদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের পরিচালক কুয়েতপতি হলের মাননীয় প্রভোস্ট অধ্যাপক ডক্টর মাহবুবা প্রেস, অধ্যাপক ডক্টর মাহবুবা সুলতানা, অধ্যাপক ডক্টর মাহবুবা সুলতানা। সারা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, সম্মানিত সারা দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত আমার সহকর্মী, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, বোনেরা এবং অন্যান্য উপস্থিতিবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি বাংলাদেশে ঘটেছে বিগত বছরগুলোতে, সেগুলো সহ আমাদের মাগুরার 8 বছরের শিশু আসিয়ার যে নিপীড়নের ঘটনা, তার প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে মানববন্ধনের আয়োজনে সবাই সমাবেত হয়েছি। আপনারা সবাই জানেন যে একটা উন্নত জাতি সবসময় নারীদেরকে সম্মান প্রদর্শন করে। আমরা নারীদের সমান অধিকার করে কথা বলি। আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, নারীদের শুধু সমান অধিকার না, আমরা ইকুইটি টার্মটাকে এখন গুরুত্ব দিচ্ছি। যেখানে নারীদের অধিকার বেশি প্রয়োজন সেখানে নারীদেরকে বেশি অধিকার দিতে হবে। আমাদের আজকাল কর্মক্ষেত্রে, গণপরিবহনে, রাস্তাঘাটে সব জায়গায় নারীরা বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হচ্ছে, সহিংসতার শিকার হচ্ছে। সব থেকে ভয়াবহ যে বিষয়টা সেটা হচ্ছে পারিবারিক পরিসরে নারী সহিংসতা। মাগুরার আসিয়ার জন্য যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই ভয়াবহ, আমাদের জন্য খুবই এই গুরুত্ব সহকারে দেখার জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করব। কারণ যেখানে তাকে সে নিরাপদে থাকার কথা, তার বোনের শ্বশুর বাড়ি মানে হচ্ছে তার নিজের বাড়ির মতো, তার মানে সে পরিবারের ভেতরে সে নিরাপদ নয়। এই অনিরাপত্তার দিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমাদের সচেতনতা, আমাদের আইনের প্রয়োগ, এই বিষয়ে আমাদের শুধু সমাজের বাইরে না, আমাদের একেবারে পরিবারের ভেতরে যে জিনিসটাকে আমরা সামাজিক বন্ধন বলি, সেই সামাজিক বন্ধনের আত্মীয় স্বজন দ্বারা নারীরা নিপীড়িত হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করি। আমরা চাই নারীরা প্রত্যেক ক্ষেত্রে তারা নিজেদেরকে বিকাশ করার সুযোগ পাবে। আপনারা অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে প্রায় 53% নারী শিক্ষার্থী। একসময় নারী শিক্ষার্থীর সংখ্যা অনেক কম ছিল, এখন ছেলে শিক্ষার্থী থেকে আমাদের মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। সারা দেশে আমাদের একই ধরনের চিত্র, মেয়েরা এখন ঘরের বাইরে এসে জাতীয় উন্নয়নের ভূমিকা রাখছে। এই অবস্থায় নারীরা যদি অনিরাপদ থাকে তাহলে আমরা দেশের উন্নতি থেকে পিছিয়ে থাকবো। আমরা সর্বাবস্থায় সর্বক্ষেত্রে সব মানুষকে মানবিক মূল্যবোধের প্রতি আমি বলবো যে আমরা সচেতন হই। আমরা যার যার জায়গা থেকে নারীদের সম্মানের প্রতি, নারীদের নিরাপত্তার প্রতি যেন সজাগ থাকি, এই আহ্বান রাখছি। আমি সর্বনিম্ন সময়ে যেন আছে এই নিপীড়নের বিচার হয় সে দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।
আমি নিচে ভালো ছেলে তো এ পর্যায়ে বক্তব্য রাখবেন সমাজ কল্যাণ ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আক্তার। অধ্যাপক তাহমিনা আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সাধনার কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যুগ্ম আহ্বায়ক এবং আমাদের এখানে শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আমার সহকর্মীবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা মাসে এই মাসে আমরা সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সেটা হচ্ছে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট। ভূমিকায় অধ্যাপক সিদ্দিকুর রহমান সুন্দর কথা বলেছেন যে একটা অভ্যুত্থানের পরবর্তী একটা সংকটকালীন সময় থাকে, প্রদেশে থাকতে পারে, নিরাপদে থাকতে পারে, সেই দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে, নতুবা আবারও দেখা যাবে দেশে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দ্বিতীয়ত যে বিষয়টি আছে যে একজন নারী একজন নারী না, সে একজন মানুষ, সে একজন মা, সে একজন স্ত্রী, সে একজন বোন, সে একজন কন্যা। আমরা কখনো সকলের পাশে, কখনো স্ত্রী হিসাবে, কখনো মা হিসাবে, কোনো কন্যা হিসাবে, কখনো বোন হিসাবে আপনাদের পাশে থেকেই দায়িত্ব পালন করি। এবং নারীরা সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই সময়ে এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি মন্ত্রী হল, রোকেয়া হল, শামসুন্নাহার হল সহ প্রত্যেকটা মেয়ে এই ছাত্রদের নিরাপত্তার ঢাল হিসেবে সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে, প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করেছে। সেই নারীদের অবমাননা, সেই নারীদের অরক্ষিত রেখে একটা দেশের উন্নয়ন হতে পারে না। এখনো বাংলাদেশের নারীর বিরুদ্ধে যে সহিংসতার ঘটনা ঘটছে তা অত্যন্ত আমার মনকে ব্যথিত করে। আমরা শঙ্কিত, আমার কন্যারা আর নিরাপদ না। তাই আসুন আমি আবারও রিকোয়েস্ট করি বর্তমান সরকারকে এই বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে নারীর ক্ষমতা, নারীর ন্যায্যতা বিষয়ে কি দেওয়া হবে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। না হলে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর বাংলাদেশ গড়তে পারবো না। আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ি, নারী বান্ধব বাংলাদেশ গড়ি, যেখানে নারীরা সুন্দরভাবে তার প্রতিভা বিকাশের মাধ্যমে পুরুষের পাশাপাশি নারীরাও সমাজ নির্মাণে ভূমিকা পালন করেন। এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ অধ্যাপক তাহমিনা আক্তার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর নাসির সুলতানা। অধ্যাপক ডক্টর নাসির সুলতানা। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি, আমাদের শুরুতেই ভূমিকায় আমাদের সহকর্মী সিদ্দিকুর রহমান এবং আরো দুজন সহকর্মী খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি শুধু 3টে পয়েন্ট অ্যাড করতে চাই।
সেটি হচ্ছে আমি নিজে গতকালকে আসিয়াকে সিএমএস দেখতে গিয়েছিলাম, বাট ওকে দেখার পর মনে হয়েছে যে এটি একটি অত্যন্ত নির্মম নিষ্ঠুর, যেটা আমরা পড়েছি, পেপারে দেখেছি, বাস্তবে দেখেছি, এটা সহ্য করার মতো নয়। আমি একজন মা, আমি একজন গার্ডিয়ান, আমি একজন শিক্ষক। আসিয়া আমাদের সবার সন্তান। আসিয়ার উপর যে নির্মম নির্যাতন হয়েছে, আসিয়াটা প্রকাশ্যে এসেছে বলে আমরা জানি। আমরা এরকম অনেক শিশু, মহিলা এদের নির্যাতনের শিকার হয়েছে। আজকের এই মানববন্ধন থেকে আপনাদের কাছে আমার অনুরোধ বা সরকার কাছে অনুরোধ, সরকার তার বিচার বিভাগীয়, তার আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে পদক্ষেপ নেবেন। বা উপস্থিত আমার যে ভাইয়েরা আছেন, শিক্ষকরা আছেন, সবার কাছে অনুরোধ, শুধুমাত্র সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের নিয়ম দিয়ে নয়, এটা পারিবারিক শিক্ষা, পরিবার থেকে শেখাতে হবে। একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন সন্তান কার সাথে কি বিহেভ করতে হবে, আমাদের এথিক্যাল জায়গা থেকে যদি আমরা স্ট্রং না হই, আমরা যদি ছোট থেকে সেটা না শেখাই, তাহলে কখনই আমরা আমাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, একটি নারী তখন নিরাপদ থাকতে পারবে না। আমি একটি হলের প্রবেশ হিসেবে বলছি, মেয়েরা যখন আমাদের কাছে সিটের কারণে আসে, সিট সঙ্গে লিখতে পারে না, তখন মেয়েদেরকে বলি যে একটু ওয়েট করো, তখন বলছে ম্যাডাম আমরা বাইরে থাকি, কিন্তু খুব অনিরাপদ অবস্থায় থাকি, আমরা বিভিন্ন মেসে থাকি, বিভিন্ন রকমের সহিংসতার শিকার হই। কাজে আমরা আমাদের নিরাপদ অবস্থানের জন্য ভালো একটা জায়গায় থাকতে চাই। আজকে আমাদের যে অবস্থান, এই অবস্থান থেকে আসিয়া ভরসা থেকে শুরু করে সমস্ত এই ধরনের যারা কাজগুলো করছেন, তাদেরকে বাস্তবে এনে সবার সামনে আসিয়া দর্শকের বিচার সবার সামনে হওয়া উচিত। যদি সরকার একটি বিচার করতে পারে, মানুষ সেকেন্ড টাইম আর এরকম আরেকজন সব সামনে আগাবে না। অ্যাটলিস্ট তার মধ্যে ভয়টা কাজ করবে যে আমি এই ধরনের কাজ করলে আমাকে এই রকমের বিচার হবে। আমরা এর ফাঁসি চাই, এই ন্যায্য যে বিচার সেটি চাই। একই সাথে সরকারের যে আইন শৃঙ্খলা অবনতির কথা বলছি, নারীদের যে অবনতির কথা বলছি, আমরা সবগুলোর আমরা উত্তরণ চাই। আমরা একটু ভালো অবস্থানে, আমরা পুরুষের পাশাপাশি অবস্থান করতে চাই। আমরা ইকুইটির কথা বলেছিলাম, আমরা সহকার আমরাও চাই, শুধু ইকুয়ালিটি না, আমরা ইকুইটি চাই। সমাজে বসবাস করতে চাই, আমাদের যে ন্যায্য অধিকার, আমাদের যতটুকু সমানভাবে আসার জন্য যতটুকু আমাদের নিরাপত্তা দেওয়া দরকার, ততটুকু নিরাপদ থাকতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক নাসির সুলতানা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক, বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম। অধ্যাপক ডক্টর আব্দুল সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাহজালালের আহ্বায়ক প্রফেসর মোর্শেদ হাসান খান, উপস্থিত আমাদের শাহজালালের সাবেক আহ্বায়ক জাতীয় ইউনিভার্সিটির মাননীয় প্রভিসি অধ্যাপক লুৎফর রহমান সহ উপস্থিত শাহজালালের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, অলরেডি আমাদের সিদ্দিক ভাই খুব সুন্দরভাবে বলেছেন কেন আমরা এখানে দাঁড়িয়েছি। আমি একটু বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলনের জন্য আমরা 15 বছর এখানে আন্দোলন করেছি। এই অপরাজয় বাংলার পাদদেশে আমরা দাঁড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছি, বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে এখানে প্লেকার্ড টানানো হয়েছে, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকমের পেস্টুন দেখানো হয়েছে, আমাদের কথা বলাটাও ঠিক মতো বলতে দিতে চান নাই। সেই স্বৈরাচারের সেই ফ্যাসিস্টের লোকজন আজকাল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ দেশের বিভিন্ন প্রশাসনে এখনো অধিষ্ঠিত। আমি আজকের এই মঞ্চ থেকে প্রথমে তাদের সেই সব জায়গা থেকে অপসারণের দাবি জানাচ্ছি, ফ্যাসিস্ট যাতে প্রশাসনের কোনো জায়গায় থাকতে না পারে। তারপর আমি বলতেছি, আজকাল এই কয়েকদিন আগেই বিশ্ব নারী দিবস গেল। আমি সেই নারী দিবসে সকল মা বোন সকল নারীদের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজ এবং এই নারী দিবসের 2-1 দিন পরেই দেখেন, বা নারী দিবসের সাথে সাথে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এটা কি সেই ফ্যাসিস্টদের সাথে কোনো যোগসাজশ আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে। দেখেন, তার কিছুদিন আগে ঢাকা শহরের অনেকগুলো জায়গা হঠাৎ রাত্রিবেলা ডাকাতি। এটা তো আমাদের কালচার না। আমরা জানি বাংলাদেশটা উদার গণতান্ত্রিক এবং মডার্ন মুসলিম দেশ। এই দেশে
নারীদের প্রতি এরকম অবমাননা হবে এটা আমরা কখনো আশা করতে পারি না। এই আসিয়ার কথা সবাই বলেছেন, আমি আবারও সবার সাথে একত্রতা ঘোষণা করে বলতে চাই, আসিয়ার এই দুষ্কৃতকারীদের সবার বিচার অনতিবিলম্বে বাংলাদেশে করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারপরে আরেকটা ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর পোশাক নিয়ে কথা বলবে, এরকম বিশ্ববিদ্যালয় আমরা চাই না। এই বিশ্ববিদ্যালয় অত্যন্ত আধুনিক এবং অত্যন্ত আমি বলবো প্রোগ্রেসিভ ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ হিজাব বলে কথা বলবে অথবা কেউ অন্য নাম বলে কথা বলবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যায় না। এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। আরেকটা কথা আমি বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক অনেক মানুষ বিভিন্ন সময়ে ফ্যাসিস্টের সহযোগিতা করেছে, তাদের বিষয়ে আমরা এখনো উল্লেখযোগ্য কোনো কিছু করতে পারি নাই। আমি এখান থেকে তাদেরও বিচার দাবি করতেছি। পরিশেষে আমাকে কথা বলতে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার কথা শেষ করতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যাপক আব্দুল সালাম। দেশের বাংলার বাংলাদেশ, যেখান থেকেই ৩রা আগস্ট 2024 সরকারের এক দফা পদত্যাগের দাবি এখান থেকে উচ্চারিত হয়েছে, যার নেতৃত্বে আমাদের সারা দলের সাবেক আহ্বায়ক পরিসংখ্যান বিভাগের সম্মানিত অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান খান, অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান। আমি বক্তব্য প্রদানের জন্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান স্যারকে বিনীত অনুরোধ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেশাজীবী সংগঠনের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ কর্তৃক আয়োজিত আজকের এই সময় উপযোগী যে প্রতিবাদ সভা, এই সভার সম্মানিত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দলের সম্মানিত আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, উপস্থিত রয়েছেন 2 জন যুগ্ম আহ্বায়ক প্রফেসর আবুল কালাম সরকার এবং প্রফেসর আব্দুল সালাম, সঞ্চালনা করছেন আইবির প্রফেসর মহিউদ্দিন, উপস্থিত রয়েছেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচনা বক্তব্য রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ঐতিহ্যবাহী কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান সহ অন্যান্য আলোচক বৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমার সামনে উপবিষ্ট প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছি। আমি গতকালকেও দলকে বলেছিলাম যে আমি হয়তো আসতে পারবো না, কিন্তু আমি যখন এইখান থেকে যাচ্ছিলাম তখন সঞ্চালক মহোদয় অনুষ্ঠান শুরু করছিলেন, তার মানবিক উচ্চারণগুলো শুনে আমি নিজে আর সামনের দিকে এগোতে পারি নাই, উপস্থিত হয়েছি এই সমাবেশে। বহু দিন বহু বিষয় নিয়ে এই জায়গায় আমরা সমাবেশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় পাদদেশ, এটি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে জাতির কাছে চিহ্নিত, এবং যত মানবিক আবেদন আমরা রাখি সেই আবেদনগুলো এই জায়গা থেকেই আমরা করে থাকি। আজকের সূচনা বক্তব্য সহ ব্যানারে যে বিষয়টি লেখা রয়েছে, আমরা বুঝতে পারি দেশ অন্তত আইন শৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় কিছুটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আমাদের সিদ্দিক ভাই বলেছেন যথার্থই ইতিহাসের দিক থেকে তিনি বলেছেন, আমিও পরিসংখ্যানের ছাত্র শিক্ষক হিসাবে যে তথ্য
আমাদের কাছে রয়েছে, তাতে আমরা সবাই জানি যে একটি দেশ যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে, গণ অভ্যুত্থানের পর সবচেয়ে যে বিষয়টি খারাপ দিকে যায় সেটি হল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং সেই বিষয়ে বাংলাদেশ কোন ব্যতিক্রম দেশ নয়। বরং বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছিল বিগত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, যাদের মুখে সামনে দাঁড়িয়ে কোনো কথা বলার সাহস শক্তি অনেকেরই ছিল না। এরকম একটি ফ্যাসিস্ট সরকারকে যখন ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে চিরবিদায় করে, তখন সেই ফ্যাসিস্ট সরকার ঘাটতি বেড়া থাকাটা সহকর্মীরা, তার মন্ত্রীরা কখনোই বসে থাকে না। তারা দেশে অরাজকতা সৃষ্টি করবার পায় তারা করে, যেমনটি এখন করে যাচ্ছে। আমি সরকারের কাছে বিনীত আবেদন রাখতে চাই, ঘটনা ঘটার পর যিনি নির্যাতিত হন, যিনি নিপীড়িত হন, যিনি মারা যান, তার বাসায় গিয়ে কান্নাকাটিতে অংশ নেওয়ার কোন দরকার নেই। মেজারটা নিতে হবে প্রিভেন্টিভ। ওষুধ খাওয়ার পর ওষুধ দিতে হবে, তা অনেকেই বুঝি, কিন্তু সরকারকে বুঝতে হবে প্রিভেন্টিভ মেজার ইজ অলওয়েজ বেটার দ্যান ইউজিং মেডিসিন। সো এ ধরনের একটি দেশে, যে দেশ গণ অভ্যুত্থানের পর দ্বিতীয় স্বাধীনতার যাত্রা করেছে, সেরকম একটি দেশের আইন শৃঙ্খলা নিয়ে সরকারকে আরো গুরুত্ব সহকারে ভাবতে হবে, এবং এই সরকার ভাববে, সেই প্রত্যাশা আমরা আজকের এই মানববন্ধন থেকে করতে চাই। এরপরে আমি নারী নির্যাতন নিয়ে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশে নারী নির্যাতন হয়েছে যুগে যুগে, কখনোই আমরা এটা থেকে বের হতে পারি নাই। আমরা নারীদেরকে একটু ভিন্ন চোখে দেখি, যা ঠিক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, এদেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরাও যখন এর থেকে বলতে পারে না, তখন এটি হয় জাতির কাছে আমাদের জন্য লজ্জা। জুলাই গণ অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন একজন ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কর্মচারী লাঞ্ছিত করে, তখন তাকে যখন আবার কেউ সমর্থন দেয়, তখন আমরা লজ্জায় মাথা নত হয়ে যায়। জাতির কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর তার অবস্থান নিয়ে দাঁড়াতে পারে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বলব, অনতি বিলম্বে এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত হবে এবং ইতিপূর্বে যারা জড়িত হয়েছে, যারা আমাদের ছাত্রীদের, আমাদের শিক্ষকদের পোশাক নিয়ে কথা বলে, পরীক্ষার হলে তাদের হিজাব নিয়ে, রূপ নিয়ে কথা বলে, তাদেরকেও তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আর যদি আমরা সেটা পারি, তাহলে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির আকাঙ্ক্ষার বিশ্ববিদ্যালয় পরিণত হবে, এটি আমার বিশ্বাস। দর্শক নিয়ে আমি কিছু বলতে চাই না। কেন চাই না? যখন দেখি ধর্ষণকে কিংবা নারী নির্যাতনকে, শিশু নির্যাতনকে রাষ্ট্র সহযোগিতা করে, তখন তার বিরুদ্ধে আর কথা বলতে ভালো লাগে না। নীরবে আমাদেরকে কাঁদতে হয়। আমরা বিগত 15 বছর দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে। এটি
কেননা তারা সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ তৈরি করবার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার জন্য, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করবার জন্য, একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবার জন্য দিনরাত কাজ করছে। আমরা সাধুবাদ জানাই, কিন্তু এটাও বলতে চাই, এ ধরনের ধর্ষক, নিপীড়ক, নির্যাতক আমার মা বোনদেরকে হয়রানি করবে, তাদেরকেও বিচারের হাতে আনার জন্য বিচার বিভাগ আইনের যদি সংস্কার প্রয়োজন হয়, আপনারা অতি দ্রুত সেই আইনের সংস্কার করে এ ধরনের ধর্ষককে দ্রুত বিচারের আওতায় আনবেন। আজকের এই সমাবেশ থেকে এটাই আমার প্রত্যাশা। আমাকে বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আমাদের নারী, শিশু, এদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলা দলের আজকের মানববন্ধন থেকে মাগুরা, সাম্প্রতিক ঘটিত মাগুরা, গাজীপুর, চট্টগ্রাম, ঠাকুরগাঁ সহ দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন জায়গায় নারীদের প্রতি অবমাননা করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে। বিগত 15 বছরের ফ্যাসিস্ট আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের যত সমর্থক ছিল তাদের উপরে পেশাগত কিংবা মানসিক নিপীড়ন হয়নি এমন কোন নজির নেই। বাট সবচেয়ে যার উপরে বেশি নির্যাতন হয়েছে সত্য বলার কারণে, যাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং সেই চাকরিচ্যুত করাবার জন্য ছাত্রকে লেলিয়ে দেওয়া হয়েছে বিশাল অঙ্কের বিনিয়োগের মাধ্যমে। অসুস্থ পরিবারের সদস্য থাকা সত্ত্বেও যাকে একদিনের নোটিসে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু কখনো তিনি মনোবল ভাঙেননি। যখন বললাম ভাই সব ঠিক হয়ে যাবে, শুধু লিখতে ইনশাল্লাহ। আজকে সাদা দলের কনভেনর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সভাপতি বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের কনভেনর, মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। ধন্যবাদ মহিউদ্দিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার সম্মানিত সহকর্মী ও আমার সামনে আমার মিডিয়া বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি কষ্ট করে আসার জন্য। আজকে এই অবৈধ বাংলার পাদদেশে 5ই আগস্টের পরে এত দ্রুত সময় আমাদের সরকারের প্রতি দাবি নিয়ে দাঁড়াতে হবে সে আশা আমি করিনি। তারপরেও আমাদেরকে দাঁড়াতে বাধ্য করা হয়েছে। আমাদের আসিয়া ও এই মুহূর্তে মৃত্যু সজ্জায় আছে, ওর মেডিকেল রিপোর্ট যদি আমরা ব্যাখ্যা করি এখানে ব্যাখ্যা দেওয়া যাবে না। তারা জানেন কত নির্মম ভাবে মেডিকেল রিপোর্টটা লিখতে বাধ্য হচ্ছে এবং ডাক্তার চোখের পানি ফেলে উনি ব্যাখ্যা দিয়েছেন। আমরা এই প্রসঙ্গ রাখবো না। শুধু আসিয়া না, সারা বাংলাদেশের আমাদের মা আর আমাদের বোন আর আমাদের কন্যারা আজকে ইনস্টিটিউট ফেল করতেছে এবং যেখানে সেখানে আমরা কয়েকটা ডিস্ট্রিক্টের কথা বলেছি না, এটা কয়েকটা ডিস্ট্রিক্ট না, সারা বাংলাদেশের প্রতিটি জায়গায় এই ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে। গতকালকে কক্সবাজারের একজন ইউএস সিটিজেন লেডিকে পর্যন্ত আমাদেরকে অভিনষ্ট করা হচ্ছে। এটা একটা ব্র্যান্ড আমার মনে হচ্ছে, এটা আমাদেরকে প্রশাসনে পাওয়ার জন্য ব্র্যান্ড হতে কাজ করতেছে। আমাদের নারীরা 1971 মহান মুক্তিযুদ্ধে 2 লক্ষ লোক, আজকে 2 লক্ষ নারী মা কন্যা আমাদের আত্মত্যাগ দিয়েছে। আমাদের 90 আন্দোলনে নারীরা আমাদের প্রথম সারিতে থেকে আন্দোলন পরিচালিত করেছে। আর 14 অভ্যুত্থানে আমাদের মেয়েরা সবার আগে রাজপথে নেমে আন্দোলন পরিচালিত করেছে। আর ওনাদেরকে আমরা আজকে সিগারেটে দিতে পারছি না। এটা লজ্জা, এটা সরকারের জন্য লজ্জা, আমাদের জন্য লজ্জা, আপনাদের জন্য লজ্জা। একটা সমীক্ষা দেখা গেছে আমাদের নারী মাত্র 30% সিকিউর, নিরাপদ, আর 70% নারী ইনসিকিউর। একটা বাংলাদেশের সমীক্ষা আরো খারাপ, আমাদের নারীরা কোন সিকিউরিটি পাচ্ছে না, আমরা তাদেরকে বড় পরিচয় দিতে পারতেছি না। এই কারণে আজকে আমাদের এই মানববন্ধনের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা দৃষ্টান্তমূলক ধর্ষকদের শাস্তি দাবি করছি। শুধু সরকারের বদল আমরা
খুশি না, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার ভোটের অনুভবে আমরা খুশি না। মাননীয় আইজিপি আপনাকে আমরা সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে সত্যভাবে অবস্থান নেন, নতুবা আমরা আমাদের এই আন্দোলন আমরা রাজপথে নিয়ে যাব, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আমরা আসবো, আপনাদের কাছে দাবি করব আপনারা যে কোনো মূল্যে আমাদের নারীদের নিরাপত্তা নিশ্চিত করেন। এটাই আমাদের অনুরোধ না, এটা আমাদের জনগণের দাবি, এটা জনগণের দাবি আপনাদের রক্ষা করা। আপনাদেরকে আবারও আমরা বলতেছি, আপনারা প্রশাসনের দিকে নজর দেন। আপনারা আওয়ামী গভর্নমেন্ট ফেসিসদেরকে এখনো প্রয়োগ করতেছেন, আমরা দেখতেছি। আমরা অমুক দলে বলছি আপনারা দলীয়করণ করার চেষ্টা করতেছেন। হাসিনা 15 বছর দলীয়করণ করে সরকার টিকতে পারে নাই। তো আপনারা এই দলীয়করণ না করে দেশকে সুন্দরভাবে, আপনাদেরকে সুযোগ দিয়েছে জনগণ, দেশকে সুন্দরভাবে পরিচালনা করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেন। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।